হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি শ্রাবণী। রাজবাড়িতে আমার বিয়ে হয়েছে, সম্ভ্রান্ত পরিবারে, প্রচুর ধন সম্পদ। তবে আমার বাবার বাড়ি খুব একটা অবস্থাশালী নয়। আমার স্বামী নলিনীকান্ত আমায় পছন্দ করেছিলেন। আমি একদিন নদীতে স্নান করতে গিয়েছিলাম, তিনি আমাকে দেখে পছন্দ করেছিলেন। বাবার সাথে কথা বলে দেখাশোনা করে বিয়ে হয়। নলিনীকান্ত বাবু আমায় খুব ভালোবাসতেন। আমি অনেকটাই ছোট উনার থেকে, তাই আগলে আগলে রাখতেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমি, বর আর 2 ননদ। তাদের বিয়ে হয়ে গেছে। আমার বয়স 19, স্বামীর বয়স 33। সব ভালোই চলছিল। একদিন পেপারে দেখলাম দুষ্কৃতীদের হামলা চলছে। আমাদের পাশের গ্রামে নাকি হামলা হয়েছে। সবাই একটু ভয় ভয়, খুব একটা বাইরে বেরোয় না দরকার না হলে। এর মধ্যে খবর এলো বাবার খুব শরীর খারাপ। নলিনীকান্ত বাবু আমায় নিয়ে বেরোলেন গাড়ি করে। যদিও ভয়ের কোনো কারণ ছিল না, নলিনীকান্ত বাবুকে সবাই ভয় করতেন। ওনাকে দেখে বাঘে গরুতে নাকি একসাথে জল খেতেন। তেমনটা নয়, তিনি সবাইকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধাও করতেন। নলিনীকান্ত বাবুকেও সবাই খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। বেরিয়ে পড়লাম আমি, আমার স্বামী, সাথে 2 জন পাহারাদার। বলা যায় না কোন অশান্তি কার ঘাড়ে এসে পড়ে। মাঝ রাস্তায় এসে দেখলাম কিছু লোক পথ আটকে দাঁড়িয়ে পড়ল। এই গাড়িটা সবাই চেনে, জানে এটা নলিনীকান্তর গাড়ি। গাড়ি থামিয়ে দিল। সাথে সাথে লোকগুলো আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। খানিকের মধ্যে আরও কিছু লোক এসে হাজির হলো। এরা দুষ্কৃতী ছিল। তাদেরকে দেখে ভয় লাগছিল। নলিনীকান্ত বাবু একটু ভয় পেলেন। গাড়ি থেকে পাহারাদার নেমে এলো, বলল, পথ আটকাচ্ছেন কেন? ছাড়ুন। কোনো কথা নেই। পাহারাদারের মাথায় এক বাড়ি। পাহারাদার পড়ে গেল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। তো পাহারাদারকেই একইভাবে মাটিতে মেরে শুইয়ে দিল। নলিনীকান্ত বাবু নেমে এলেন, বললেন, আরে ভারী মুশকিল তো, আপনারা এদের মারছেন কেন? ওদের উত্তরে এলো অট্টহাসি। নলিনীকান্ত বাবু মাথায় আঘাত করলেন। আমি চিৎকার করলাম, ছেড়ে দাও, ওকে মারবেন না। ওরা আমার স্বামীকে অজস্র লাঠির আঘাতে ঘায়েল করে দিল। আমি কি করব, নামতেও পারছিলাম না, শুধু কেঁদে যাচ্ছি। মর্মান্তিক দৃশ্য। আমার স্বামীকে ওরা প্রায় মেরেই ফেলল। লাথি মারতে শুরু করলো। আমি চিৎকার করছি, কেউ আছে, বাঁচাও। শুনশান রাস্তা, কেউ নেই। নলিনীকান্ত বাবু মাটিতে শুয়ে অসাড়ে পড়ে আছে। ওরা লাঠি চার্জ করছে, রক্তে রক্তাকার। কোনো সার নেই, বোধহয় মেরেই ফেলেছে। এবার আমার পালা। আমাকে গাড়ি থেকে টেনে নামালো। আমি চিৎকার করছি, বাঁচাও, কেউ কোথায় আছো, বাঁচাও। ওরা হাসতে শুরু করলো, বলল, কেউ আসবে না সুন্দরী। আমার ভয় লাগছিল, খুব কাঁদছিলাম। ওরা শুনল না। ওরা দলে অনেক জন ছিল, প্রায় 9 থেকে 10 জন। আমাকে টানতে শুরু করলো। আমি যেতে চাইছিলাম না। আমি কি আর ওই দস্যুদের সাথে পেরে উঠতে পারি? ওরা আমাকে কোল পাজা করে তুলে নিয়ে গেল রাস্তা থেকে একটু দূরে, একটা জঙ্গলের ভেতর। আমি চিৎকার করি, আমাকে ছেড়ে দাও। ওরা শোনে না। ওরা হাসতে থাকে। ওরা হিংসার আগুনে জ্বলছে, চোখে প্রতিশোধের নেশা। ওরা এক এক করে প্রত্যেকে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে, ক্ষুধার্ত নেকড়ের মতো। মনে হচ্ছিল ওদের কামনা বাসনা চরিতার্থ করতে ব্যস্ত। সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিশোধের আগুনে আমাকে জ্বালিয়ে মনের ক্ষোভ মেটালো। আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপরে আমি আর কিছু জানি না। জ্ঞান ফিরে দেখলাম একটা খাটিয়াতে শুয়ে আছি। তাড়াহুড়ো করে উঠে পড়ি, দেখি একজন লোক রান্না করছে। আমি ভয় পাই, কোথায় এসে পড়লাম। নিজের দিকে তাকিয়ে দেখলাম একটা শাড়ি কোনো মতে জড়ানো গায়ে। আমি কেঁদে ফেলি, মৃদু স্বরে বলে উঠি, আমি কোথায়? আমি খাটিয়া ছেড়ে নামতে গেলাম। পালাতে চেয়েছিলাম, কিন্তু আমি পা ফেলতে পারলাম না। ধপ করে আবার বসে পড়লাম। আমার জ্ঞান ফেরায় ছেলেটি আমার কাছে এলো। আমার কাছে আসতেই আমি বলে উঠি, আমাকে ছেড়ে দিন প্লিজ। অস্থির অবস্থায় আমাকে দেখে লোকটি বলে, শান্ত হন, আমি খারাপ নই। আপনি অজ্ঞান অবস্থায় নগ্ন হয়ে পড়েছিলেন। আমি আপনাকে এখানে নিয়ে আসি। আমি একজন শিক্ষক, বাচ্চাদের পড়াই, গ্রামের পাঠশালায়। আমার নাম নবীন। আমি বললাম, আমার স্বামী, সে কোথায়, ঠিক আছে তো? নবীন জানালো, সে ওখানেই মারা গেছে। এই কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। ক্রমাগত হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার সেন্সলেস হয়ে পড়ি।
নবীন চোখে মুখে জলের ছিটা দেয়। আমার জ্ঞান ফেরে। আমার সব শেষ এক নিমিষেই। কি যে হয়ে গেল, কান্নায় ভেঙে পড়ি। শান্ত হতে বলে নবীন, বলে যা হবার হয়ে গেছে, আর কিচ্ছু করবার নেই। আমি নবীনকে বললাম আমি বাড়ি যাব। নবীন বলল, না, এখন কোনো মতেই বাইরে আপনাকে বের করা যাবে না। এই তো দেখলেন কি ঘটনা ঘটে গেল এক নিমিষের মধ্যে। এবার যদি আপনি বাইরে বের হন আর বেঁচে ফিরবেন না। আমি বলি, আপনি কেন বাঁচালেন আমাকে? আমি এখন বেঁচে থেকে কি করব? আমার স্বামী মারা গেছে, আমি একা একা কার সাথে বাঁচব? নবীন বলল, চুপ, আস্তে আস্তে কথা বলুন। এখানে কেউ জানে না আপনি আছেন। আপনি কিছু খেয়ে নিন, আপনার রেস্টের প্রয়োজন, আপনি অসুস্থ। আর হ্যাঁ, কিছু মনে করবেন না, সমাজ নিয়ে থাকি, একাই থাকি। কেউ যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন আমরা সম্পর্কে ভাই বোন, পিস্তত ভাই বোন, কেমন? আমি মাথা নাড়লাম। নবীন কিছু শাড়ি এনে আমাকে দিয়ে বলল, এগুলো আমার মায়ের শাড়ি, এগুলো আপনি পরবেন, কিছুদিনের ব্যাপার। পরিবেশ একটু শান্ত হলেই আমি নিজে গিয়ে আপনাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসব। কদিন মানিয়ে নিন। পাড়ার কিছু পিএমপিসি করা কাকিমারা খবর পেয়ে আমাকে দেখতে এলো। বলল, নবীন তোমার কে হয় বাছা? আমি বললাম, দাদা, পিস্তত দাদা। আমি অসুস্থ, তাই ডাক্তার দেখাতে এসেছি। ওদের থেকে এক মহিলা বলে উঠল, তো বাছা, কোথায় রাতে থাকা হয়? নবীনের তো একটাই ঘর। আমি বললাম, আমি ঘরে শুই, দাদা বাইরে বারান্দায় শয়। ওদের জিজ্ঞেস করলাম, কেন বলুন তো? ওই মহিলা মুখ ভেঙিয়ে বলে উঠল, না, এমনি জিজ্ঞেস করলুম। দিনকাল তো খুব একটা ভালো নয় বাছা, তাই। চলে গেল ওরা। কেটে গেল 1 মাস। শরীরটা কেমন যেন খারাপ খারাপ, ঠিকঠাক স্বাদ দেয় না, মাথা ঘোরে, মাঝে মাঝে বমি হয়। নবীনকে বললাম। নবীন একটা ডাক্তার বাড়িতে নিয়ে এলো। ডাক্তার আমায় চেক আপ করলো। নবীনকে জানালো, তোমার বোন অন্তঃসত্ত্বা, মা হতে চলেছে। ডাক্তারবাবু বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু ওর কপালে তো সিঁদুর নেই। আমি সবটা আন্দাজ করতে পারি। সেই দিনের ঘটনার জন্যই এই কাণ্ড, সেটা আমার বুঝতে অসুবিধা হয় না। ডাক্তারবাবুকে বলি, ওর স্বামী ছিল, এই মাসখানেক আগেই মারা গেছে একটা দুর্ঘটনায়। তাই ওর মন শান্ত করতে কদিন আমি এখানে আমার কাছে এনে রেখেছি, কদিন পরেই ফিরে যাবে। ডাক্তারবাবু বললেন, ভেরি স্যাড। ডাক্তারবাবু চলে গেলেন। আমি অস্বস্তি বোধ করি, অসহায় লাগে নিজেকে, কান্নায় ভেঙে পড়ি। কি হয়ে গেল আমার সাথে? কেন হলো? কি দোষ করেছিলাম? এই নানান প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খেতে থাকে। আমার সন্তান যখন বড় হবে, আমি তাকে কি পরিচয় দেব? তাকে কি জবাব দেব? আমি নিজেও তো জানি না। সে যদি আমায় জিজ্ঞেস করে আমার বাবাকে, আমি কি বলবো? আমি কি নিজে জানি? ওই অতগুলো পাষণ্ডদের মধ্যে ঠিক কোন পাষণ্ডটা ওর বাবা? আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ি, কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলি। নবীন বলল, কেঁদো না, চুপ করো, বলে চোখের জল মুছিয়ে দেয়। এই প্রথমবার নবীন আমাকে স্পর্শ করলো, তুমি বলে ডাকলো। আমাকে বলল, আজ থেকে আমি ওর বাবা, আমার পরিচয় ও বড় হবে। তোমাকে এখান থেকে শহরে নিয়ে যাব। তুমি যদি চাও তোমাকে আমি শ্বশুরবাড়িতে রেখে আসতে পারি। আমি বললাম, আর কোন মুখে যাব শ্বশুরবাড়িতে? সে মুখ আমার আর নেই। নবীন বলল, বেশ তো, সব সম্পর্কে এক মানে হয় না, স্মৃতি আটকে বেঁচে থাকা যায় না। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে স্বীকৃতি দিতে পারি, তোমার সন্তানের পরিচয় দিতে পারি। তুমি যদি চাও, কোনো জোর নেই, ভেবে দেখো, তুমি যা ভাববে সেটাই হবে। নবীন এমনি খুব ভালো, আমাকে খুব সম্মান করে। আমি কি করব? কোনো কিছুই আর আমার হাতে নেই। আমি হ্যাঁ বলে দিই। নবীন কিছুদিন পরে বাড়ি ঘর সমস্ত জমি জমা বিক্রি করে আমায় অন্য শহরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিয়ে করে, সম্পর্কের নতুন মাত্রা দেয়। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।